আজকের গল্প সতীনের সংসার। লেখিকা কথা রহমান। 12তম পর্ব। আসুন গল্পটি শুরু করা যাক। আফনান ছাদে গেল আর দেখল ছাদের এক কোণায় দিশা দাঁড়িয়ে আছে। আফনান দিশার কাছে গেল। আই এম সরি দিশা, আমি বুঝতে পারছি আমার উপরে তুমি অনেক রাগ হয়েছে। আচ্ছা এই নাও, আমি 3বার সরি বলছি। সরি সরি সরি। এবার আমার দিকে ফেরো, কথা বলো আমার সাথে। কি হলো দিশা? দিশা আফনানের দিকে ফিরল আর চোখে স্পষ্ট রাগের লাভা ফুটছে, আর আফনান সেটা বেশ ভালোই বুঝতে পারছে। সরি রিয়েলি আফনান, তোমার কি মনে হয় সরি বললেই সব ঠিক হয়ে যাবে? আফনানের 2 হাত ধরে এবার নরম হয়ে বলতে লাগলো, আফনান আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে। আমি লাস্ট 7টা দিন তোমার কাছ থেকে দূরে ছিলাম, বিদেশ ছিলাম আমি। তোমার কাছ থেকে এতটা দূরে থেকে আমার কতটা কষ্ট হয়েছে তার কোনো ধারণা আছে তোমার? কাল রাতে যখন দেশে ফিরছিলাম তখন তোমাকে সেটা জানাইনি, কারণ আমি চেয়েছিলাম সকালে অফিসে গিয়ে তোমাকে সারপ্রাইজ দেব। ভেবেছিলাম আজ সারাটা দিন আমরা একসাথে কাটাবো, কিন্তু আফনান দেখতে পেল দিশার চোখে পানি, কিন্তু ওর ইচ্ছা করলো না দিশার চোখের সেই পানি মুছে দিতে। তবু মুখে একটি মৃদু হাসি নিয়ে আফনান বলল, আমি বুঝতে পারছি দিশা, আমি তোমার সব কথা বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস করো আজ সত্যি অফিসে অনেক কাজ ছিল। হ্যাঁ, তো এতটাই কাজ ছিল তোমার যে সারাটা দিন তুমি আমায় একটা কলও করতে পারোনি? না দিশা, আমি তোমাকে একটু আগে 4বার তোমার ফোনে কল দিয়েছি, তারপর তোমার বাসার ল্যান্ডলাইনেও কল দিয়েছি। আফনান, আমি সেই সকালে অফিস থেকে রাগ করে বের হয়েছি, আর তুমি আমার খোঁজ নেওয়ার জন্য সন্ধ্যায় ফোন দিচ্ছ। আচ্ছা কিসের এত কাজ বলো তো অফিসে তোমার? তুমি তো মালিক ওই অফিসের, তুমি কেন কাজ করবে? তুমি তো অন্যকে দিয়ে কাজ করাবে। দিশা, এটা কেমন কথা? তুমি ভালো করেই জানো আমি আমার কাজগুলো নিজে করতেই পছন্দ করি, তাই আজও নিজের কাজগুলোই করছিলাম। আচ্ছা ঠিক আছে, এই বিষয়টা তো বুঝলাম, তুমি আমাকে এখন আরেকটা বিষয় বোঝাও। তো কি? আমি স্টাফ কন্ট্রোলার। সত্যি? আফনান, তুমি আমাকে বলছিলে যে বিদেশ থেকে ফেরার পর তুমি আমাকে তোমার পিএ করবে, কিন্তু তুমি এটা কি করলে? দিশা, আমার কথাটা একটু ঠান্ডা মাথায় বোঝো। তোমাকে তো আমি বলেছিলাম যে আমার একটা পিএ লাগবে যত তাড়াতাড়ি সম্ভব, আর তুমি তখন বিদেশে চলে গেলে। তখন আমি সব কিছু একা হ্যান্ডেল করতে পারছিলাম না, তাই আমি আরেকটি অ্যাপয়েন্ট করেছি। তুমি ওনাকেই দেখে নাও, ও তো চট্টগ্রামের বিজনেসটা দেখাশোনা করে, ওরও একটা পিএ অ্যাপয়েন্ট করতে হয়েছে সেখানে। আমি তো ঢাকার বিজনেসটা সামলাচ্ছি, তাহলে বোঝো এবার আমার একটা পিএর কতটা দরকার ছিল। আর যতদূর কথা তোমার স্টাফ কন্ট্রোলারের পোস্টটা দেওয়ার, তো তার পিছনেও একটা কারণ আছে। দেখো দিশা, তুমি খুব ভালোভাবে মানুষকে চালাতে পারো, তুমি সবসময় মানুষকে কর্মঠ রাখতে পারো, আর আমাদের কোম্পানি যে আজ এত সফলতা পেয়েছে তার পিছনে আমাদের স্টাফদেরই তো অবদান বেশি। তারা না থাকলে আমাদের কোম্পানিটাই তো থাকবে না। তারা যদি কর্মঠ না থাকে তাহলে তো কোম্পানির উন্নতি হবে না। আর সেই কারণেই তোমাকে আমি স্টাফ কন্ট্রোলার বানিয়েছি। আর হ্যাঁ, সবাই কিন্তু তোমাকে অনেক ভয়ও পায়। আর সত্যি বলতে আমি নিজেও। মুচকি হাসতে হাসতে বলল। দিশা আবার রাগী কণ্ঠে বলল, ওকে মানলাম তোমার সব কথা। দিশার 2 গাল টিপতে টিপতে আফনান বলল, এই তো এবার একটা ভালো মেয়ের মতো কথা বললে। নিজের গাল থেকে আফনানের হাত সরিয়ে দিশা বলল, আচ্ছা দেশে কি তুমি আর কোনো মেয়ে পাওনি তোমার বিয়ে করার জন্য? এমন বলছো কেন? কারণ ওই মেয়েটা কি যেন নাম? অধরার কথা বলছো? হ্যাঁ অধরা।
জানো ওই মেয়েটা কত খারাপ। আজ সকালে অফিসে যাওয়ার সময় ওর সাথে একটু ধাক্কা লাগে, তাতেই মেয়েটা আমাকে সরি বলতে বলে। ওর সাহস কি করে হয় যে ও আমাকে বলে সরি বলতে? আমি যে কে সেটা কি ও জানে না? ইডিয়েট একটা। চিল দিশা, চিল। অধরা বুঝতে পারিনি তুমি কে, তাই ওরকম করেছে। এমনিতেই মেয়েটা ভালো। ওরে বাবা, তাই নাকি? পছন্দ হয়ে গেল বুঝি? হুস, এসব কি কথা? এমন কিছুই না। শি ইজ জাস্ট মাই অ্যাসিস্ট্যান্ট। ওকে, বাট তুমি ওর থেকে দূরে থাকবা। মেয়েটাকে আমার মোটেও সুবিধার মনে হয়নি। আচ্ছা ঠিক আছে, তুমি যেমনটা বলবে আমি ঠিক তেমনটাই করব। এবার হ্যাপি তো? দিশা এবার আফনানকে জড়িয়ে ধরল। আই লাভ ইউ আফনান, আই রিয়েলি লাভ ইউ। কিন্তু আফনান দিশাকে না পারল জড়িয়ে ধরতে, না পারল ভালোবাসার কথা বলতে। তাই সে দিশাকে নিজের থেকে সরিয়ে দিয়ে বলল, আজ তো আমার উপরে রাগ করে সারাদিন কিছু খাওনি, চলো একসাথে ডিনারটা করে ফেলি। চলো। আফনান আর দিশা নিচে গিয়ে সবার সাথে বসে ডিনারটা সেরে ফেললো। দিশার মা বাবার সাথে কিছুক্ষণ কথা বলে আফনান ওর বাড়ি চলে গেল। রাতের বেলা আফনান ঘুমাবে বলে ফোনটা সাইড টেবিলে রেখে দিল। এমন সময় ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে আফনান দেখল অনা ফোন দিয়েছে। আফনান ফোন রিসিভ করলো। কি খবর ম্যাডাম আপনার? ওখানে গিয়ে বুঝি আমাদের ভুলে গেলেন? সারাদিন একটা ফোন দেননি যে? একটা খুশি মারবো, ভুলে যাইনি তোদেরকে। কাজে ব্যস্ত ছিলাম তাই ফোন দিতে পারিনি। তা তুই কি আমাকে একটু মিস করিসনি? একবারও ফোন দিলি না যে? সরি রে, আসলে আমিও একটু কাজে ব্যস্ত ছিলাম, না হলে তোকে আবার মিস করব না তা কি করে হয়? আচ্ছা বল, ওদিকে সব ঠিক আছে? হ্যাঁ, সব কিছু পারফেক্ট আছে এখানে। বাহ, ভালো। আচ্ছা শোন, আজ অফিসে কি হয়েছিল রে? শুনলাম দিশা এসেছিল অফিসে আজ, আর অধরার সাথে নাকি অনেক ঝগড়া করেছে। সত্যি নাকি? আরে না না, কোনো ঝগড়া না, ওই একটু ভুল বোঝাবুঝি হয়েছিল ওদের মধ্যে। এখন সব ঠিক আছে। আমি একটু আগে দিশার বাসায় গেছিলাম, ওর সাথে অনেক কথা বললাম। বেচারি অনেক কষ্ট পেয়েছে। আমি আজ ওর সাথে সারাদিন কাটাতে পারলাম না বলে। অনা এবার বেশ গম্ভীর স্বরে বলল, আফনান একটা কথা মন থেকে আমায় বলতো, তোর কি সত্যি মনে হয় যে দিশা তোকে ভালোবাসে? দেখ, আমার কিন্তু এখনও মনে হয় যে দিশা তোর জন্য ভালো মেয়ে নয়। অনা, দিশা আমাকে সত্যি ভালোবাসে কি না আমি জানি না, তবে ও যে আমার এই জ্বলে পুড়ে ছাই হয়ে যাওয়া জীবনটার একটা অংশ হতে চায়, এটাই আমার কাছে অনেক। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে রে, চল ঘুমিয়ে পড়ি। বাই বাই। আফনান ফোন রেখে ঘুমিয়ে পড়ল। প্রায় 20 মিনিট পর আফনান হুড়মুড় করে ঘুম থেকে উঠে বসল। সারা গা ঘেমে আছে। আবার সেটা দেখলাম আমি। উফ, কি হচ্ছে আমার সাথে? তবে কি আমি? আফনান এবার ফোনটা নিয়ে ওর উকিল মিস্টার রাজীবকে ফোন দিল। কি হয়েছে মিস্টার আরজেদ, এত রাতে ফোন দিলেন যে? সরি মিস্টার রাজীব এত রাতে ফোন দেওয়ার জন্য। আসলে একটা কথা জানার ছিল। সেই পেপারগুলো কি রেডি হয়ে গেছে? জি, সব রেডি হয়ে গেছে। আমি কাল সকালে আপনার বাড়িতে পাঠিয়ে দেব। না না, বাড়িতে পাঠাবেন না, অফিসে পাঠিয়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে। গল্প সতীনের সংসার, লেখিকা কথা রহমান, 13তম পর্ব। পরের দিন অধরা আর দিশা প্রায় একই সময়ে অফিসে পৌঁছালো, কিন্তু দিশাকে দেখে অফিসে না ঢুকে বাইরে দাঁড়িয়ে পড়ে অধরা, কারণ ও দিশার সাথে কোনো সমস্যায় নিজেকে জড়াতে চায় না। অফিসে সবাই যার যার কাজে ব্যস্ত। আফনান ঠিকই বলেছিল, সত্যি দিশা খুব ভালোভাবেই মানুষকে চালাতে পারে। কোনো স্টাফকে 1 মিনিটের জন্য ফাঁকি দেওয়ার সুযোগ দিচ্ছে না ও। সব সময় কাউকে না কাউকে বকাঝকা করেই যাচ্ছে।
অন্যদিকে অধরা অফিসের কোনো কাজই ঠিকঠাকভাবে মন দিয়ে করতে পারছে না। দেবে কি করে? ওর বোন যে এখন ওর কাছে আর নেই। ওর অজান্তেই ওর মনটা ও আফনানকে দিয়েছে। যদিও এ ব্যাপারে কিছুই ও এখনও বুঝতে পারেনি। হঠাৎ করে অধরার ঘরে কলিং বেলের আওয়াজ। আফনান অধরাকে ডাকছেন। নিজের অজান্তেই অধরার ঠোঁটের কোণে মিষ্টি একটি হাসি ফুটে ওঠে। অধরা আফনানের রুমের দরজায় নক করে বলল, আমায় ডাকছেন স্যার? ইয়েস, ভিতরে আসুন অধরা। অধরা ভিতরে ঢুকে আফনানের সামনে গিয়ে দাঁড়ালো। বলুন স্যার, কেন ডেকেছেন? আফনান অধরাকে একটা ফাইল দিল আর বলল, এই ফাইলে কিছু লিগ্যাল পেপারস আছে, এগুলো পড়ে আপনার কাছে ঠিক মনে হলে সাইন করে দেবেন। অধরা আফনানের কথার কিছুই বুঝল না। স্যার, বুঝলাম না, আমি সাইন করব, তাও আবার এই পেপারসগুলো ঠিক মনে হলে? কেন স্যার, কী লেখা আছে এখানে? অধরা, আপনি যে আমাদের অফিসে কাজ করছেন তার লিগ্যাল কোনো পেপারসই নেই আমার কাছে, তাই এটা আমি তৈরি করেছি। ওতে এই কোম্পানির কিছু শর্ত দেওয়া আছে, আপনি সেগুলো পড়লে বুঝতে পারবেন। তারপরে ঠিক মনে হলে সাইন করে দেবেন, আর প্লিজ একটু তাড়াতাড়ি করুন। অধরা মনে মনে ভাবল, শর্ত? কী শর্ত আছে এর মধ্যে? ওই সেই শর্তগুলো যেগুলো স্যার আমাকে ইন্টারভিউয়ের দিন বলেছিলেন। হ্যাঁ, ওই শর্তগুলোই হবে। তাছাড়া আবার কি? না, পড়া লাগবে না, সাইন করে দেই। অধরা পেপারসগুলো না দেখেই সাইন করে দিল। এই যে স্যার, সাইন করে দিয়েছি, নিন। থ্যাংক ইউ। আচ্ছা শুনুন, আজ দুপুর 2টায় যে মিটিংটা আছে সেটা ক্যান্সেল করে দিন। ওদেরকে বলবেন আমি পরে মিটিংয়ের জন্য টাইম দেব। কিন্তু স্যার, কেন? আজ আমাকে তাজ হোটেলে যেতে হবে, একটা পার্টি আছে, সেটা অ্যাটেন্ড করতে হবে। পার্টি? কিসের পার্টি স্যার? আমেরিকা থেকে কিছু ইনভেস্টর আসছেন, তারা আমাদের নিউ প্রজেক্টটা নিয়ে ইন্টারেস্টেড, আর সে বিষয়ে কথা বলার জন্যই আজ তাদের পার্টিটা আমাকে অ্যাটেন্ড করতে হবে। ও ঠিক আছে স্যার। বলছিলাম অধরা, আপনি কি যেতে পারবেন আমার সাথে? অধরা আফনানের প্রশ্নের কোনো জবাব দিল না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। অধরাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আফনান বলল, সরি অধরা, আমি জানি আপনি সন্ধ্যার পরে বাইরে থাকতে পারবেন না, তাও কথাটা বলে ফেললাম। আসলে আপনি গেলে আমার একটু সুবিধা হতো। আচ্ছা থাক, কোনো ব্যাপার না, আপনি যান। অধরা চলে গেল। কিছুক্ষণ পর অধরা আবার আফনানের কেবিনে এলো। কী হয়েছে অধরা, কোনো সমস্যা? আসলে স্যার, বলছিলাম যে আমি যাব আপনার সাথে। অধরার কথা শুনে আফনান বেশ চমকে গেল। কি, আপনি আমার সাথে যাবেন? কিন্তু বাসার লোকজন কি? আমার বাসা থেকে কোনো সমস্যা নেই স্যার, আমি বাসায় ফোন করে দিয়েছিলাম, তারা যাওয়ার পারমিশন দিয়েছে। এই কথাটা শুনে আফনান অনেক খুশি হলো। গ্রেট, তাহলে চলুন যাওয়া যাক। কখন যেতে হবে স্যার? আপনি এখন বাসায় যান, ফ্রেশ হয়ে নিন, সন্ধ্যা 6টায় আমি আপনাকে পিক করে নেব। স্যার, আপনি আবার আমাকে কেন নিতে আসবেন? আমি চলে যাব হোটেলে। না, আমি আপনাকে সেখানে নিয়ে যাব আর আমি আপনাকে বাসায় ছেড়ে দেব। যান এখন। অধরা মাথা নাড়িয়ে হা বলে চলে গেল আফনানের রুম থেকে। কিছুক্ষণ পর আফনান ডেস্কে বসে ল্যাপটপে কাজ করছে। এমন সময় ওর একটা কথা মনে হলো। কি বললাম আমি ওনাকে বাসা থেকে পিক করে নেব, কিন্তু ওনার বাসা কোথায় সেটা তো আমি জানি না। তাহলে এবার ওনার কাছে ফোন দিয়ে শুনিয়ে নেই। ফোনটা অন করার সাথে সাথে, কিন্তু ফোন দেব কিভাবে? মেয়েটার নাম্বার তো আমার কাছে নেই। এসব কি আফনান? নিজের পিয়ের নাম্বার তোর কাছে নেই? কেমন বস তুই?
যাই হোক, এবার কি করব? এসব ভাবতে ভাবতে হঠাৎ আফনানের চোখ গিয়ে পড়ল ওর কেবিনে থাকা ফাইল সেলফের উপরে। পেয়েছি একটা আইডিয়া। অধরার দরকারি সব পেপারসের ফটোকপি তো আমার কাছে আছে। সে পেপারসের নিশ্চয়ই অধরার বাসার ঠিকানা থাকবে। ইয়েস, আমার এবার দেখা উচিত। আফনান অধরার ফাইল থেকে ওর বাসার ঠিকানা পেল। এদিকে অধরা রেডি হচ্ছে আফনানের সাথে পার্টিতে যাবে বলে। যদিও বিজনেস পার্টি, তাও অধরার মনে কেমন যেন একটা এক্সাইটিং ভাব কাজ করছে। আজ ও লাল গাউনের উপরে কালো কোটি পরেছে, লাল কালো হিজাব দিয়ে মাথাটা ঢেকে নিয়েছে। আজ ওর চোখ দুটোকে কাজলের কালো রঙে রাঙিয়েছে অধরা। ওর চোখ দুটিকে সত্যি খুব সুন্দর লাগছে। বারবার অধরা নিজেকে আয়নাতে দেখছে, কী সব যেন ভাবছে আর নিজের অজান্তেই লজ্জা পাচ্ছে। রুমের দরজায় দাঁড়িয়ে জেরিন এইসব লক্ষ্য করছে। বাবা, আজ কি হলো এমন? মেয়েটা এমনভাবে সাজছে কার জন্য? ওই কি বললি? না মানে বলছিলাম যে এত সেজে গুজে কোথায় যাওয়া হচ্ছে শুনি? পার্টিতে। মানে একটা বিজনেস পার্টি অ্যাটেন্ড করতে যাচ্ছি। কেন, মামুনিকে তো বলেছিলাম। তোকে বলেনি? হ্যাঁ বলেছে। আচ্ছা, ভাইয়ার সাথে যাচ্ছিস? কি বললি? বলছি তোর বসের সাথে যাচ্ছিস। অধরা মাথা নিচু করে বলল, হ্যাঁ। আর ভালো কথা, তোকে একটা সুখবর জানাতে তো ভুলে গেছিলাম। কি? আমাদের বসের এঙ্গেজমেন্ট হয়ে গেছে। খুব শীঘ্রই ওনার বিয়ে। জেরিন এবার চিল্লিয়ে বলল, কি? কার সাথে? এটা আবার কেমন করে হলো? ওই পাগল, এটা কোনো সুখবর হলো নাকি? এমন সময় বাড়ির বাইরে আফনান এসে হাজির। গাড়ির হর্ন বাজিয়ে অধরাকে ডাকলো। হর্ন শুনে অধরা জেরিনকে বলল, স্যার চলে এসেছে, পরে কথা হবে। বাই। আচ্ছা বাই। আচ্ছা, সাবধানে যাস। এদিকে আফনান গাড়ি থামিয়ে কিছুটা অবাক হয়ে গেল। চলবে।